ফিলিস্তিন অভিমুখী ত্রাণবহরে হামলা ও অপহরণের প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ। জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। গাজা অভিমুখী সবশেষ জাহাজটিও আটক করল ইসরায়েল। বিশ্বজুড়ে প্রতিবাদ, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে বাংলাদেশের নিন্দা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা আদায়ে সহায়তা করবে বিশ্ব সম্প্রদায়, জানালেন ডক্টর খলিল। নিরাপদ প্রত্যাবাসনেও মিলেছে আশ্বাস। স্পষ্টভাবে উঠে এসেছে। প্রথম কথা হচ্ছে যে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যেতে দিতে হবে। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাব। ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থায় নাম সর্বস্ব, ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম। বিতর্কিত হতে পারে নির্বাচন, বলছেন বিশ্লেষক। তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো? অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব। সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও গুইমারায় এখনো 144 ধারা বহাল। কিছুটা স্বাভাবিক জনজীবন, খুলেছে দোকানপাট। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজায় ত্রাণবাহী নৌবহরে হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করছে জামায়াতে ইসলামী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজে নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে। 500-র অধিক গণ অধিকার কর্মীকে, ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে। সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর বায়তুল মোকাররমে। ফিলিস্তিন ইস্যুতে ফেনীতেও বিক্ষোভ করছেন মুসল্লিরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, বিক্ষোভে অংশ নিয়ে মুসল্লিরা কি বলছেন, সেখানকার এখন কি অবস্থা, বিস্তারিত জানাবেন। আরিফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি বিক্ষোভ সমাবেশে আছেন? বিক্ষোভে অংশ নিয়ে মুসল্লিরা কি বলছেন আমাদের সরাসরি জানাবেন। গ্লোবাল সমুদ্র রোহিলা যে নৌবহরে ইসরায়েলির যে বর্বরোচিত যে হামলা, সে হামলার প্রতিবাদে আজকে ফেনী শহরের যে সকল মসজিদ রয়েছে সেই সকল মসজিদগুলো থেকে যে সকল বিক্ষোভ মিছিল বের করেছে। সেই বিক্ষোভ মিছিল এখন এর মুহূর্তে শহরের যে সকল প্রধান সড়ক যেগুলো ছিল সেই সকল সড়ক প্রদক্ষিণ শেষে তারা এই মুহূর্তে ফেনী শহরের টাউন রোডে এসে তারা সমবেত হয়েছে। তারা যেটি বলছে যে নেতানিয়াহুর গালে গালে জোতা মারো তালে তালে। এবং কি হচ্ছে যে এই যে 500 মানবাধিকার যে কর্মী, সেই মানবাধিকার কর্মীদের সাথে যে বাংলাদেশ থেকে শহীদুল আলম এবং রুহি আক্তার যে যোগ দিয়েছে, এতে করে যে বাংলাদেশকে সম্মানিত করেছে। বাংলাদেশ একটি মুসলিম যে রাষ্ট্র, সে মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশকে তারা কিন্তু সম্মানিত করছে, তারা এটি বলছে। এবং কি নৌবহরে যে ইসরায়েলের যে হামলা মানবাধিকার কর্মীদের আটক করা হয়েছে
প্রতিবাদে তারা আজকে এখানে বিক্ষোভ মিছিল করছে। আমরা এখানে যারা এখানে এই যে বিক্ষোভ মিছিলটি করছে তারা হচ্ছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের ব্যানারে তারা এটি করছে এবং কি তারা এখানে যে মিছিলের এবং কি তারা যেটি বারবার যেটি বলছে যে নৌবহরে হামলা কেন, জাতিসংঘ জবাব চায় এবং কি যে এর আগে যে 2023 সাল থেকে যে বর্বরিত যে হামলা যেটি শুরু হয়েছে সে হামলা তারা প্রতিবাদ করছে এখানকার যে সকল বিক্ষুব্ধ জনতা। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আরিফ। গাজা অভিমুখী সবশেষ জাহাজ দ্য ম্যারিনেটও আটকে দিল ইসরায়েল। স্থানীয় সময় সকালে নৌযানটিতে হামলা চালায় ইসরায়েলি নেভি। তুলে নিয়ে যাওয়া হয় মানবাধিকার কর্মীদের। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী নৌবহর। কমপক্ষে 10টি নৌযান নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে ফ্লোটিলাটি। মানবিক সহায়তা ছাড়াও বহরটিতে রয়েছেন চিকিৎসক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের 60 জনের একটি দল। হৃদয়, মানবতা আর কণ্ঠে প্রতিবাদের গান নিয়ে গাজা উপকূলের দিকে ছুটে চলেছে নৌযান ম্যারিনেট। তবে সকাল হতে ম্যারিনেটেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সবশেষ তথ্য অনুযায়ী গাজা উপকূল থেকে মাত্র 100 কিলোমিটার দূরে ছিল নৌযানটি, যাতে 6 মানবাধিকার কর্মী রয়েছেন। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী মানবাধিকার কর্মীরা অনশন শুরু করেছেন। গাজায় ত্রাণবহন নিয়ে যেতে বাধা দেয় এই প্রতিবাদ তাদের। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পর গাজার দিকে ছুটছে নতুন ত্রাণবাহী বহর। কমপক্ষে 10টি নৌযান নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে ফ্লোটিলাটি। মানবিক সহায়তা ছাড়াও বহরটিতে রয়েছেন চিকিৎসক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের 60 জনের একটি দল। কয়েকদিন আগে ইতালির সিসিলি থেকে রওনা দেয় ত্রাণ বহরটি। আমরা ফিলিস্তিনি টাইমে এসেছি। এর সাথে আমরা যেটা জানতে পেরেছি যে ইসরায়েলের আগে সমুদ্র ফ্লোটিলার অন্যান্য যারা ছিল ওটা আলাদাভাবে গিয়েছিল, আমরা ভিন্নভাবে গিয়েছিলাম। তাদের সবগুলি জাহাজকে আটক করেছে। আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে 8টা ছোট নৌকা একই সাথে পাড়ি গিয়েছিল, একটু আগে পাড়ি দিয়েছিল আমাদের। আমরা এই মুহূর্তে একমাত্র এই 9টা যানবাহন যেগুলি মুক্ত রয়েছে। এদিকে ত্রাণবাহী জাহাজকে বাধা দেয় ইস্যুতে কূটনৈতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েলের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ দেখছে বিশ্ব। আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে একযোগে বিক্ষোভে উত্তাল আমেরিকা থেকে ইউরোপ, এশিয়ার বহু দেশ। ইসরায়েলের দূতাবাস ঘেরাওয়ের পাশাপাশি মহাসড়ক আটকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছে নানা ধর্ম ও বর্ণের মানুষ। কোথাও কোথাও হচ্ছে সহিংসতাও। এই ক্ষোভ গাজার মানুষের জন্য, এই প্রতিবাদ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের পর থেকেই ক্ষোভে ফুঁসে ওঠে ইতালির সাধারণ মানুষ। বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় তা রূপ নেয় সহিংসতায়। নেপলসের বন্দরে ইসরায়েল থেকে যাওয়া জাহাজ ভিড়তেই সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে অন্যান্য শহরেও। শুধু ইতালিই নয়, এদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইউরোপের বেশিরভাগ দেশ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক হওয়া মানবাধিকার কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছেন এথেন্সের বাসিন্দারা। এখনই ফ্লোটিলার সব যাত্রীর মুক্তি চাই। আমরা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলতে এসেছি। আমাদের দেশকে খুনি রাষ্ট্র ইসরায়েলের সাথে যে কোনো সম্পর্ক ছিন্ন করতে হবে। নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে উত্তাল হয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপথ। বার্সেলোনাতেও সড়কে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী অবস্থান জানান দিয়েছে হাজার হাজার মানুষ। লন্ডনের একটি রেল স্টেশনে বিক্ষোভকারীদের সাথে বেশ কয়েকজন তর্কে জড়ালে ছড়ায় উত্তেজনা। পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্রও সাক্ষী হয়েছে ব্যাপক বিক্ষোভের। লস অ্যাঞ্জেলেসে ইসরায়েলের কনসুলেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে মার্কিনিরা।
গাজাকে বাঁচতে দিন, বোমা বন্ধ করুন। আমি ফিলিস্তিনি নই, আরবও নই, আমি কেবল একজন আমেরিকান যে বিশ্বাস করে যা সঠিক সেটিই হওয়া উচিত এবং ভালোর জয় হওয়া উচিত। তাদের কাছে খাবার নেই, পানি নেই, তাদের পরিচয়ের জন্য তাদের হত্যা করা হচ্ছে। একজন মানুষ হিসেবে জাতি, লিঙ্গ, আদর্শ এবং ধর্মীয় বিশ্বাস সব ভুলেই তাদের আপনার সমর্থন জানাতে হবে। গাজার পক্ষে তিউনিসিয়ায় ইসরায়েলি দূতাবাস ঘেরাও করে আন্দোলন করেছে হাজার হাজার মানুষ। তুরস্কের ইস্তাম্বুলেও ইসরায়েলের কনসুলেট ভবনের সামনে ক্ষোভ প্রদর্শন করেছে বিক্ষুব্ধ জনতা, দিয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানও। গ্লোবাল ফ্লোটিলা জব্দের প্রতিবাদে উত্তাল হয়েছে লাতিন দেশ ব্রাজিলের রাজপথও। এদিন বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, মেক্সিকো ও পাকিস্তান সহ বিশ্বের আরও বহু দেশে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ আটকের ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই নিন্দা। বলা হয়, এই ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া যুদ্ধের হাতিয়ার হিসেবে ক্ষুধাকে ব্যবহার করেছে ইসরায়েল। আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে বাংলাদেশ সরকার। ইসরায়েলকে অবশ্যই গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব বন্ধ করতে হবে, এমনটাও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ মনে করে ত্রাণবাহী এই নৌবহর ফিলিস্তিনিদের প্রতি সারা বিশ্বের সংহতির প্রতীক। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যেন রাজনৈতিক সদিচ্ছা দেখায়, সেজন্য সহায়তা করবে বিশ্ব সম্প্রদায়। যমুনা টেলিভিশনকে একথা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস মিলেছে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন থেকে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। গেল বছর প্রফেসর ইউনুসের দেয়া প্রস্তাবে সাড়া দিয়ে এবছর প্রথমবারের মতো রোহিঙ্গা সম্মেলন করল জাতিসংঘ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৭০ দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। গুরুত্ব পায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তার আগ পর্যন্ত পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা। ঢাকার আশা, আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সব ধরনের সহযোগিতা মিলবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা প্রধান উপযোগ্য বিষয় ছিল পর্যাপ্ত পরিমাণ সহায়তা আদায় করা, সেটা মোবিলাইজ করা। কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায় তাদের যে পলিটিক্যাল উইল সেটা ইনভেস্ট করতে প্রস্তুত রয়েছে। রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এই ইস্যুতে বাংলাদেশের পাশে, যা আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যরা হোক, আসিয়ানের প্রতিনিধি হোক, সমস্যারে সবাইকে এই বিষয়ে একই সঙ্গে কথা বলবার সুযোগ উদাহরণ আমরা আগে দেখিনি। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাব। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে $96 মিলিয়ন অনুদান ঘোষণা করেছে। প্রথমবারের মতো আয়োজিত রোহিঙ্গা সম্মেলন থেকে বেশ কিছু আশ্বাস পেল বাংলাদেশ। তবে এই সংকট উত্তরণে এখনই দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা। সে বার্তাও পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নির্বাচন কমিশনের তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থারই ঠিকানা অনুযায়ী হদিস মেলেনি। ঢাকায় বেশ কিছু সংস্থার দেয়া ঠিকানায় রয়েছে বাসাবাড়ি, যাদের কেউ পর্যবেক্ষণে জড়িত নন। কোনো ঠিকানার অস্তিত্বই নেই। কিছু সংস্থার অফিসে চলে অন্য দাপ্তরিক কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, পর্যবেক্ষক সংস্থা হতে হলে অনুসরণ করতে হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আচরণবিধি, অন্যথায় বিতর্কিত হবে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে প্রত্যয় নামের একটি সংস্থা। প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশনে যে ঠিকানা দিয়েছে সেটি আদাবরে এই বাসা, বাড়ি নাম্বার 1030। ঠিকানার খোঁজে যমুনা নিউজ। এই ঠিকানায় এরকম কোনো অফিস নেই, এই জায়গায় কোনো অফিস নেই।
বায়তুল আমান হাউজিং সোসাইটির 17 নম্বর রোডে পাওয়া গেল এই নম্বরেরই দুটি প্লট। একটির নির্মাণ কাজ চলছে, অপরটির বাসিন্দারা পর্যবেক্ষক সংস্থার অফিসের বিষয়ে কিছুই জানে না। কোনো নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার অফিস কোনো অফিস নাই তো, আমি তো অফিস দিই না, দুজন হিমেলি উঠলো বলে। মানে এই বিল্ডিংটা কি একদম নতুন হয়েছে? একবারে নতুন। ভলান্টারি রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি, ঠিকানা বনশ্রীর ফ ব্লকের 7 নম্বর রোডের 59 নম্বর বাসা, অথচ সেখানে ফ ব্লক বলে কিছুই নেই। এমনকি এফ ব্লকেও নেই 59 নম্বরের কোনো বাড়ি। অনেক ঘোরাঘুরি শেষে দক্ষিণ বনশ্রীতে 10/7 নম্বর রোড পাওয়া গেলেও পর্যবেক্ষক সংস্থার কোনো অস্তিত্ব মেলেনি। মেন রোড আছে, ওখানে তো 10/7-এর মধ্যে না। এটা হলো ভুয়া ঠিকানা। আপনি ঘুরতে এসছেন ঠিকই, কিন্তু পাবেন না এই ঠিকানাটা। বিয়ানমণি সোসাইটির ঠিকানা 16/16 বাবর রোডে, ঠিকানায় বিস্তারিত আর কিছুই নেই। মোহাম্মদপুরের এই বাড়ির দারোয়ান বহু বছর ধরে থাকলেও সংস্থাটির নামই শোনেননি। এখানে ছিল কিনা তাও জানি না, আমি দীর্ঘ 5 বছর ধরে এখানে আছি, আর এরকম অফিস এখানে এখনো আসেনি। কাগজে ঠিকানা বাস্তবে নেই এমন তালিকায় আরেক নাম কমিউনিটি অ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডেভেলপমেন্ট। আমরা এখানে 10 বছর ধরে রয়েছি, আমাদের এখানে এই ধরনের কোনো অফিস নেই। মোহাম্মদ হাবিবুর রহমান হিরো, এই নামে কি এখানে আপনারা কাউকে চেনেন? না, সেরকমভাবে আমরা কাউকে চিনি না। বাসাবো জনকল্যাণ সংস্থার দেয়া ঠিকানায় একটি নির্মাণাধীন ভবন, পাশের আরেকটি ভবনে এই সংস্থার নির্বাহী প্রধানের ব্যক্তিগত ফ্ল্যাট। আপনার যে ফ্ল্যাট সেখানেই আপনার অফিস, এরকম তো নাকি? না, এখানে আমরা হচ্ছে যে এখানে আমরা আপাতত এখানে কাজটা করছি, আর আমরা ফ্ল্যাটে উঠতে পারলে ওখান থেকে কাজটা করবো। এদিক থেকে আলাদা সঙ্গতি সমাজ কল্যাণ সংস্থা, কাগজ ধরে অফিসের ঠিকানা মিলল, তবে সেখানে আছে একাধিক প্রতিষ্ঠান, সবকটা প্রতিষ্ঠান একই মালিকের। সিস্টার কনসার্ন হলো এসকে স্কোয়ার, এর সিস্টার কনসার্ন হলো আমাদের পেরোক একটা ডেলিভারি ছিল, অ্যাগ্রো ফার্ম আমরা শুরু করতে যাচ্ছি। একই অবস্থা সমাহার মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের। অফিস থাকলেও কাজ হয় বিভিন্ন প্রকল্প নিয়ে, হেলথ প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম, আমরা এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলো নিয়ে কাজ করি সারা দেশে। ইন্দিরা রোডে ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিভিন্ন দাতব্য কার্যক্রম চালিয়ে থাকে। আইনি সহায়তা থেকে শুরু করে পাঠদান কার্যক্রম সবই চলে এখানে। প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালকের আশা, আসন্ন জাতীয় নির্বাচনে নিখুঁত পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন তারা। আমাদের পাশে যে হল রুম রয়েছে সেখানে প্রায় 150 লোকের একসাথে বসার ব্যবস্থা রয়েছে। পাশের রুমে আমরা 20-25 জনকে নিয়ে কনফারেন্স রুম রয়েছে। তা আমরা মনে করি যে ডাক্তারবাড়ি ফাউন্ডেশন একেবারেই ক্যাপাবল। 73টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা নিয়ে দাবি আপত্তি অভিযোগ থাকলে তা ইসির সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে গত 28 সেপ্টেম্বর একটি গণবিজ্ঞপ্তি দেয় কমিশন। নির্বাচন বিশ্লেষক মুনিরা খান বলছেন, এসব পর্যবেক্ষক সংস্থার অনুমোদনে কমিশনকে হতে হবে সতর্ক, নয়তো এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। যাদেরকে দেওয়া হলো তারা সেটা জানে কিনা আমার সন্দেহ আছে। আমাদের পর্যবেক্ষকদের ক্রেডিবিলিটি নষ্ট হবে, যারা ভালো দিচ্ছে তাদেরও ক্রেডিবিলিটি নষ্ট হবে, প্লাস ইলেকশন কমিশনের উপর আমার যেমন এখনই আস্থা কমে গেছে যে তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো। তিনি জানান, পর্যবেক্ষক সংস্থা হওয়ার ক্ষেত্রে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করে অনুদান প্রাপ্তি। কমিশন যেন সেই অসঙ্গতির উপলক্ষ না হয়। 10,000 অবজারভার যদি তারা দেয়, 500 অবজারভারও যদি দেয়, যে খরচটা কে দেবে? তারা দিবে। এই ঠিকানা দেখে আপনার মনে হচ্ছে যে এইখান থেকে তারা টাকা দিয়ে অবজারভেশন করাবে? ফ্রি তো আর কেউ করবে না, এইটা সরকারকে বন্ধ করতে হবে। অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব। পর্যবেক্ষক সংস্থা নিয়ে কোনো দাবি আপত্তি বা অভিযোগ থাকলে নির্বাচন কমিশনকে জানাতে হবে 20 অক্টোবরের মধ্যে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে মুন্সিগঞ্জে। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, এই যে বিক্ষোভ চলছে, কেন এই বিক্ষোভ, কি বলছেন মুসল্লিরা? দেখুন, আসলে ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনে যে অবরোধ, সেই অবরোধে কিন্তু খাদ্য সংকটে পড়েছে নিরস্ত্র নিরপরাধ এবং একেবারে মানবেতর যে ফিলিস্তিনিবাসী, এবং সেই অবরোধ ভাঙার জন্য যে সুমুদ ফ্লোটিলা, সেই সুমুদ ফ্লোটিলার যে অভিযানে যে হামলার ঘটনা, সেই হামলার প্রতিবাদ জানিয়েই কিন্তু মূলত আজকে মুন্সিগঞ্জের বিভিন্ন পর্যায়ে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে এবং তারা বলছে যে বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের যে এই সুমুদ ফ্লোটিলা সেটির উপর যে হামলা হয়েছে সেটি আসলে একেবারে বর্বরোচিত হামলা এবং মানবতার উপরে হামলা এবং বিশ্ব মানবতার উপর যে ইসরায়েলি বর্বর বাহিনীর যে হামলা, সেই হামলার প্রতিবাদ জানিয়ে মূলত তাদের আজকের এই কর্মসূচি। এবং মূলত জুম্মা নামাজের পর থেকেই আসলে এই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের
নেতা কর্মীরা এবং দেখা যাচ্ছে সাধারণ জনতা তারা কিন্তু রাজপথে এসে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছে এর মাধ্যমে কিন্তু আসলে গাজায় যে অবরোধ ইসরায়েলি বাহিনীর সেই অবরোধ তুলে নেওয়া হবে এবং সমুদ্র ফটিলা অভিযাত্রা সেটি আসলে দেখা যাচ্ছে পূর্ণতা পাবে এবং গাজাবাসীর উপরও কিন্তু আসলে যে দেখা যাচ্ছে যে নৃশংসতা সেটি আসলে কমে আসবে, থেমে যাবে, এমনটাই তারা প্রত্যাশা করছে এই কর্মসূচি থেকে। ধন্যবাদ সাকিব। আমরা আরেকবার রাজধানীর বাইতুল মোকাররমে যুক্ত হতে চাই, সেখানেও বিক্ষোভ চলছে। সেখানে আছেন সহকর্মী আলামিন হক অহন, সরাসরি যাচ্ছে অহনের কাছে। অহন, কর্মসূচি এখন কোন পর্যায়ে রয়েছে? বিক্ষোভ মিছিল কি শুরু হয়েছে কিনা? শুরু হয়েছে সেই বিক্ষোভটি বাইতুল মোকাররম থেকে একেবারে বিজয়নগর পর্যন্ত চলে এসেছে এবং এই বিজয়নগরের আপনি জেনে থাকবেন এখান থেকে যে মিছিলের সম্মুখ ভাগ এবং আপনি জেনে থাকবেন তার একেবারে যে পিছন অংশ সেটি কিন্তু শেষের অংশটি এখন পর্যন্ত বাইতুল মোকাররমে আছে এবং সামনে যেমন মোটর সাইকেলে অনেকে বিক্ষোভ জানাচ্ছিলেন আমি দেখছিলাম এবং একই সঙ্গে পেছনে খণ্ড খণ্ড মিছিল এবং কিছু মিছিল আছে তারা যেমনটি মূল সড়কেই অবস্থান নিয়েছেন আমরা দেখেছিলাম। নামাজ শেষ হওয়ার পরে শুধু বাইতুল মোকাররমের থেকেই নয় বরং বাইতুল মোকাররমের আশেপাশে যে মসজিদগুলো রয়েছে আরও এই ঢাকা শহরের বিশেষ করে বিজয়নগরের আশেপাশে সেখানকার থেকেও মুসল্লিরা দলে দলে এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন এবং তারা বলছিলেন গাজার যে নির্বিচারে গণহত্যা চলছে সেই গণহত্যা কোনোভাবেই কেন থামানো যাচ্ছে না, মুসলিম বিশ্ব বা কী করছে, ওআইসি বা কী করছে। দাবি তুলেছেন জামায়াতে ইসলামের নেতারা, বলছিলেন ওআইসিকে ভেঙে দিতে হবে এবং যে ওআইসি এই গাজার পাশে দাঁড়াতে পারছে না, ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য কোনো বড় কোনো পদক্ষেপ নিতে পারছে না, সেই গাজার জন্য যারা যখন কিছু করছে পারতেইছে না ওআইসি, তখন কেনই বা ওআইসিকে ভেঙে দেওয়া হচ্ছে না। নতুন একটি মুসলিম বিশ্ব গঠনের দাবি তারা জানিয়েছেন এবং তারা এও বলছেন যে এর মধ্য দিয়ে বিশেষ করে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আহ্বান জানিয়েছেন তারা নতুন করে কোনো কিছু গঠন করা যায় কিনা, এর মধ্য দিয়ে নিশ্চয়ই নতুন করে আবার এই মুসলিম বিশ্ব স্বপ্ন দেখা শুরু করবেন। এবং ধন্যবাদ অহন। সমমনা ইসলামী দলগুলোর সাথে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে 100 আসন ছেড়ে দেবে জামায়াতে ইসলামী, এমনটা বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্র শিবির সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় গোলাম পরওয়ার বলেন 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে তার দল, তবে সমমনা দলগুলোর সাথে ঐক্যের সমঝোতার চেষ্টাও চলছে। অনুষ্ঠানে ছাত্র শিবিরের পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে, 300 আসনের সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না। যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজিতে থাকা 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকালে উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কে হয় এ দুর্ঘটনা। পুলিশ জানায় গাজীপুরের শফিপুর থেকে যাত্রী নিয়ে নরসিংদী যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয় সিএনজিটি। ঘটনাস্থলেই মারা যান 2 যাত্রী, গুরুতর আহত হন 3 জন। উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের। পুলিশ জানিয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভাষা আন্দোলনের সাহসী সৈনিক, মুক্ত চিন্তার পথিকৃৎ আহমদ রফিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাতে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 96 বছর। মরণোত্তর দেহদান করে গেছেন আহমদ রফিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই মাস থেকেই কিছুটা বিরতিতে হাসপাতালে সময় কাটছিল ভাষা সংগ্রামী আহমদ রফিকের।
বহুদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সবশেষ ভর্তি হয়েছিলেন বারডেম হাসপাতালে, ছিলেন আইসিইউতে। বৃহস্পতিবার রাত 10:12 খবর আসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আহমদ রফিক, এক মহাত্মার মহাপ্রয়াণ। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, অন্য ওই যে ইএসআর বাড়তি ছিল, অন্য সমস্যা, সোডিয়াম কম ছিল, এইগুলিতে অনেক রোগে জড়ায় ধরছে। বেশি অসুস্থ আজকে 2.5 মাস ধরে, 2.5 মাসের ভিতরে 12-10 দিন ছিল ওই কমিউনিটি হাসপাতালে। স্বজনরা জানান, শুক্রবার হাসপাতালের মর্গেই থাকবে মহান এই ভাষা সংগ্রামীর মরদেহ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে শনিবার নেওয়া হবে জাতীয় শহীদ মিনারে। বাংলাদেশে চিকিৎসা মানে যাতে একটু ভালোর দিকে যায়, কিছু করতে পারার এই চাওয়াটা ওনার সবসময় ছিল। উনি ওনার দেহ দান করে গেছেন বারডেম হাসপাতালকে আজকে থেকে প্রায় 10-12 বছর আগে। এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তো এটা ওনার শেষ ইচ্ছা যে ওনার দেহ আমরা দান করেছি। আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। তিনি অংশগ্রহণ করেছিলেন 1952 সালের ভাষা আন্দোলন ও পরবর্তী সময়ের আন্দোলনগুলোতে। ডাক্তারি শিক্ষা সম্পন্ন করলেও চিকিৎসকের পেশা গ্রহণ করেননি। জীবদ্দশায় পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সংবর্ধনা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সকাল থেকে মেঘাচ্ছন্ন বেশিরভাগ জেলা শহরের আকাশ, সাথে রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাগরে নিম্নচাপের প্রভাবে সারা দেশে এমন অবস্থা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে এখনও গভীর নিম্নচাপ বিরাজমান রয়েছে। এর ফলে সারা দেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের কারণে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টি ও বজ্র বৃষ্টি থাকবে। এদিকে দুর্গাপূজার ছুটি ও মেঘলা ঢাকায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা কম। ঢাকা সহ দেশের 9 জেলার ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পর্যটকে মুখর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার। সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী সহ সব পয়েন্টেই পর্যটকদের ভিড়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতেছেন তারা। উপভোগ করছেন সমুদ্রের অপরূপ জলরাশি, ঘুরে বেড়াচ্ছেন অন্যান্য স্পটগুলোয়। হোটেল মোটেলগুলোয় উপচে পড়া ভিড়। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেয়ায় বান্দরবানের রোমায় অবস্থিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ে যাচ্ছেন রোমাঞ্চপ্রিয়রা। এছাড়া রাঙামাটি ও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতেও রয়েছে পর্যটকদের ভিড়। বিশেষভাবে সাজেকে দলে দলে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। লং টাইম তো ছুটি পাই না, সেজন্য আসছি পরিবার নিয়ে। বাচ্চারা তো অনেক এনজয় করতেছে, মাটি নিয়ে খেলতেছে, আমার হাজবেন্ড গেছে আরেকটাকে নিয়ে পানিতে। সবকিছু মিলে খুব ভালো। সাগরে নিম্নচাপ, বৃষ্টি, এর মধ্যেও পর্যটকে মুখর দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজার। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, টানা ছুটিতে সৈকতে ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন, আর প্রতিকূল আবহাওয়ায় আসলে কোনো বাধা সৃষ্টি করছে কিনা? তাজদিন, প্রতিকূল আবহাওয়ায় কোনো ধরনের বাধাগ্রস্ত হচ্ছে না, কারণ হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি ছিল না এবং এখনো পর্যন্ত আমরা দেখছি মাঝখানে একটু আবহাওয়া খারাপ দেখা গিয়েছিল, এখন আবার রোদ দেখা যাচ্ছে। সব মিলিয়ে পর্যটকরা আমরা দেখছি খুব ভালো একটি সময় কাটাচ্ছেন, সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। একেবারে ঘুরে ফিরে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়েই ভালো একটি সময় কাটানোর জন্যই মূলত কক্সবাজার তারা ছুটে এসেছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। শুধু কক্সবাজারে এখন যেহেতু সামনে শীত মৌসুম আসছে, পর্যটনের ভরা মৌসুম আসছে, সেই কারণেই কিন্তু প্রতিদিন কক্সবাজারে পর্যটক বাড়ছে। বিশেষ করে কক্সবাজারের সাথে ঢাকার সাথে যে ট্রেন যোগাযোগ সেটির শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি প্রতিদিন পর্যটকের যে চাপ সেটি ট্রেনের কারণে এবং পাশাপাশি বাস এবং বিমানে তো আসছেই।
যে যেভাবে পারে নিজস্ব গাড়ি নিয়ে কক্সবাজারে ছুটে আসছেন একটি সুন্দর মুহূর্ত কাটানোর জন্য, এবং এখানে তারা ভালো সময় কাটাচ্ছেন, সেটিও ঠিক আছে। আবার নতুন করে কিন্তু বেশ কিছু পর্যটন স্পটও আমাদের এই কক্সবাজারে তৈরি হচ্ছে, বিশেষ করে মহেশখালীর যে দ্বীপ, সেটিতে আদিনাথ মন্দির সহ পাহাড় ঘেরা এই এলাকাটি দেখার জন্য কিন্তু পর্যটকরা ছুটে যান, এবং পাশাপাশি নতুন সম্ভাবনাময় স্পট তৈরি হচ্ছে কুতুবদিয়া দ্বীপ, সেখানে ঐতিহ্যবাহী বাতিঘর সহ সমুদ্র সৈকত রয়েছে। এখানে পর্যটকরা কেমন সময় কাটাচ্ছেন একটু তাদের কাছ থেকে জানতে চাই, একটু বলবেন। আসলে আমরা এই যে পূজার দীর্ঘ লম্বা ছুটিতে আমরা সিলেট মৌলভীবাজার থেকে আসছি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলে খুব ভালো লাগছে আমাদের, এবং অনেক মানুষ আছে বিভিন্ন জেলা থেকে আসছে। আমরা মৌলভীবাজার থেকে বন্ধুবান্ধব নিয়ে আসছি এবং খুব ভালো লাগছে আমাদের। আসলে আমরা গতকালকে আসছিলাম, আবহাওয়া এতটা ভালো ছিল না, যেহেতু আমি সিলেটি ভাষায় কথা বলবো। আজকে মোটামুটি ওয়েদার ভালো আছে, আমরা এনজয় করলাম সবাই মিলিয়া, ভালো লাগে। আর দীর্ঘ বন্ধ থাকার কারণে আমরা সবাই ছুটি পাইছি, আর ছুটির উপলক্ষে আমরা সবাই আসছি, প্রচুর আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকটু আপনার সাথে একটু কথা বলতে চাই, কোথায় ঘোরার প্ল্যান আছে বা কোথাও গেলেন কিনা? আমরা সেন্ট মার্টিন অ্যান্ড হিমছড়ি এইগুলা মানে বেড়াইতেছি, খুব ভালো লাগতেছে। ওয়েদারটা কালকে তো আজকে খুব ভালো, রোদ্রে উঠতেছে। আজকে আমরা সুইমিং করব সবাই মিলে একসাথে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম সবার প্ল্যানের মধ্যে হিমছড়ি এই জায়গাটা অবশ্যই থাকে, পছন্দের জায়গা, এবং মেরিন ড্রাইভ আছে এই সৈকতের পাশাপাশি। এইগুলোতে তারা এই স্পটগুলোতে তারা ঘুরে সময় কাটাচ্ছেন এবং সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তারা সেখানে বিকেলে কিছুক্ষণের মধ্যে অনেকেই সেদিকে ছুটে যাবেন। তাজনীন, ধন্যবাদ এহসান। মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ। জেলেদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালে দ্রুত খাদ্য সহায়তা প্রদান করা হোক। আশ্বিনে ভরা পূর্ণিমার আগে ও পরের সময়কে ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় ডিম ছাড়তে নদীতে আসে মা ইলিশ। শুক্রবার মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত টানা 22 দিন বন্ধ থাকবে ইলিশ শিকার। এজন্য জাল গুটিয়ে ঘরে ফিরছে বরগুনা সহ উপকূলীয় এলাকার জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন থাকেন তারা, তাই দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি। বিগত দিনে আমরা এই অবরোধ মানছি আর সামনেও মানব। সরকার যে প্রণোদনাটা দিচ্ছে, এটা যাতে প্রকৃত জেলেরা এই প্রণোদনা পায়। ভারতীয় জেলেগো এই সময় কোনো অবরোধ নাই। এই 22 দিনে আমাদের আশঙ্কা যে তারা অবৈধভাবে মাছ ধরে নেবে। মৎস্য কর্মকর্তা জানান, নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। আমাদের অভ্যন্তরীণ জলসীমানা অর্থাৎ 200 নটিক্যাল মাইল এর মধ্যে কোনো ধরনের বিদেশি সামুদ্রিক নৌযান যেন প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আমাদের বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এর বিভিন্ন কন্টিজেন্ট তাদের জাহাজ দিয়ে 24 ঘন্টা দিনরাত টহল দিতে থাকবে। বরগুনা জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা 48,000। এর মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হবে প্রায় 38,000 জেলেকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। একটি লোক ইঁদুর ডাকছেন, সাড়া দিয়ে ড্রেন থেকে বেরিয়ে আসছে ইঁদুর। খাবার গ্রহণ করছে তার হাত থেকেই। গাছ থেকে নেমে আসে পাখি, দৌড়ে আসে অন্য অনেক প্রাণী। এমন দৃশ্যের দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। প্রাণীদের প্রতি যার এমন ভালোবাসা, তিনি কামাল হোসেন সেন্টু, পেশায় হাতে তৈরি গয়না বিক্রেতা। বিস্তারিত জানবো তানভীর সিদ্দিক টিপুর কাছ থেকে। ছবি তুলেছেন লুৎফুর রহমান। হ্যামিলনের বাঁশিওয়ালা তার মোহনবাসীর সুরে পোষ মানিয়েছিলেন ইঁদুরকে। ইঁদুরদের বিশ্বাস অবশ্য রাখেননি তিনি। হাজার হাজার ইঁদুরকে শহর ছাড়া করেছিলেন সেই বাঁশির সুরের মোহে। কামাল হোসেন সেন্টুর ডাকেও সাড়া দেয় ইঁদুর। রোজ নিয়ম করে সেন্টুর হাত থেকে খাবার খায় তারা। সেন্টু অবশ্য তাদের বিশ্বাস ভাঙেন না। চেয়েছিলেন ঘর ছেড়ে বাউন্ডুলে হবেন,
সেই তাড়নায় একের পর এক চাকরি ছেড়েছেন ব্যবসাও। এডাল ওডাল উড়ে শেষে থিতু হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে। এখানেই কাটিয়ে দিয়েছেন প্রায় 17টি বসন্ত। প্রতিদিন দুপুর 12টার কিছু পরে চারুকলার সামনের ফুটপাতে বসেন হাতের তৈরি গয়না নিয়ে। কালো সুতোয় বাঁধানো লকেট, মালা, হাতে বানানো আংটি, ব্রেসলেট সবই পাওয়া যায়। তাতেই রুটি রুজি। সাধ্য ও সাধের ফারাক থাকলেও ভালোবাসার কমতি নেই। প্রাণীকুলের প্রতি ভালোবাসা অনন্য। ইঁদুর, কুকুর সহ বিভিন্ন পাখির নিরাপদ আশ্রয়স্থল সেন্টু। ডাকলেই খাবার খেতে আসে তারা। পরোটা, রুটি, চানাচুর, ছোলাসহ নানা কিছু আছে খাবার মেনুতে। খাবারের খোঁজে ইঁদুরের ছোটাছুটি দেখেই 3 বছর আগে এটা শুরু করেন তিনি। ইঁদুরগুলি ছুটাছুটি হাঁটাহাঁটি করতেছে, একদম বেকুল, এদিক যায় ওদিক যায়, এদিক তাকায় ওদিক তাকায়, কি খাওয়ার জন্য বেগুলি। এখন তো যে একটুকু খাওয়ার নেই, কী থাকবে এখানে আছে খাওয়ার ধুলার বালি। এই চিন্তা করলাম আমার কাছে এত খারাপ লাগতেছে, আমি চিন্তাম না এদেরকে দেখি আমি একটু খাওয়ার দিই। এই তখন থেকে আমি শুরু করছি। 2022-এ খাওয়াই দিয়েছি, কিন্তু এর মধ্যে আমাকে দূরে আহত করে না, কিছু ক্ষতি করেনি। এত ছোট পুঁজির ব্যবসা করেও এই বাড়তি খরচ কিভাবে যোগান তিনি? সেন্টু জানান, ধূমপান করেন না তিনি, চা পান করাও কমিয়ে দিয়েছেন। এখান থেকেই অর্থ বাঁচিয়ে খাবার কেনেন ইঁদুর পাখিদের জন্য। চা, সিগারেট, পান অনেক কিছু খাইতাম, তাহলে যে আমার পয়সা বিলীন হয়ে যেত। পরোটা খাওয়াই, তারপরে চানাচুর, বিস্কিট, পাউডার সবই খায়। তার দীর্ঘদিনের সহকর্মীরা জানান, সেন্টুর ভালো কাজগুলো তাদেরকেও অনুপ্রাণিত করে। আমাদের এখানে পাখি এবং কাঠবিড়ালি আছে, দেখি চাল ভাজা দেয়, দেখা যায় একটা রুটি আনলো, তো ওই রুটিটা অর্ধেক খাইলো, সে অর্ধেকটা ইঁদুরকে খাওয়ায়। ইঁদুর আসলো, তারপরে হইলো বিড়াল পাখি। কামাল হোসেন সেন্টুর চাওয়া, তার মতো করেই প্রাণীদের ভালোবাসুক সবাই। পশু পাখিদের যে ভালোবাসা থাকার একান্ত প্রয়োজন। এগুলি যে আমাদের সৌন্দর্য বজায় রাখে, এই সৌন্দর্য ভারসাম্যটাকে আমরা নষ্ট না করি। রোদেলা দিনেও কখনো কখনো হঠাৎ ঝড় বৃষ্টি আসে। ফুটপাতে বসানো দোকানে রাখা হাতে তৈরি গয়নাগুলো বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েন সেন্টু। কোনটা রেখে কোনটা রক্ষা করবেন? তবে জীবনের কোনো ঝড়ের কাছে হার না মানা সেন্টু জানেন, একটু পর এই ঝড়ও থেমে যাবে। আবার তিনি পশু পাখিদের ডাকবেন, খাবার খাওয়াবেন। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। সরকারি ভর্তুকির দাবিতে টানা 4 দিনের বিক্ষোভে রণক্ষেত্র পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। প্রাণ গেছে কমপক্ষে 10 জনের, যাদের মধ্যে 3 জনই পুলিশ সদস্য। আহতদের সংখ্যা ছাড়িয়েছে কয়েকশো। বন্ধ রয়েছে রাজধানী মুজাফফরবাদের সকল শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেছে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গেল কয়েকদিন ধরেই বিক্ষোভ সহিংসতায় উত্তপ্ত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। খাদ্য, বিদ্যুৎ সহ অন্যান্য পরিষেবায় সরকারি ভর্তুকির দাবিতে সোমবার থেকে রাস্তায় নামেন কয়েক হাজার নাগরিক। শুরুতে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই তা রূপ নেয় ভয়াবহ সংঘাতে। নিরাপত্তা কর্মীদের অভিযোগ, পুলিশকে ঠেকাতে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ ও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা, যা প্রতিহত করতে গেলে শুরু হয় সহিংসতা। ব্যাপক সংঘর্ষ বাধে আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের, যদিও ভিন্ন দাবি বিক্ষোভকারীদের। আন্দোলনকারীরা বলছেন, তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশি বাধার কারণেই সৃষ্টি হয়েছে সহিংসতা। আমাদের ওপর গুলি চালিয়ে আমাদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে, কম বয়সীদের জেলে দেয়া হচ্ছে। ইনশাআল্লাহ সরকারের সাথে আমাদের আলোচনা সফল হবে। আমরা আমাদের কথায় অটল। আজাদ জম্মু কাশ্মীরের সরকার সকল দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের কথায় অবিচল থাকব। সংঘর্ষ কেন্দ্র করে রাজধানী মুজাফফরাবাদে মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে অঞ্চলটির ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল গণপরিবহন। এদিকে সহিংসতায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে কাশ্মীরে। চলমান সংকট নিরসনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে একটি 8 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যারা এরই মধ্যে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসেছে। গেল বছরও একই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে আজাদ কাশ্মীরে, যাতে প্রাণ যায় 4 জনের। পরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে প্রায় 2,500 কোটি রুপির অনুদান অনুমোদন করা হয়, যার মধ্যে আটা ও বিদ্যুতের দামে ভর্তুকি ছিল অন্যতম। অনিক রহমান, যমুনা নিউজ। শেষ করব দুপুরের বাংলাদেশ, তার আগে শিরোনামগুলো আরেকবার।
ফিলিস্তিন অভিমুখী ত্রাণবহরে হামলা ও অপহরণের প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। গাজা অভিমুখী সবশেষ জাহাজটিও আটক করল ইসরায়েল। বিশ্বজুড়ে প্রতিবাদ, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে বাংলাদেশের নিন্দা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছা আদায়ে সহায়তা করবে বিশ্ব সম্প্রদায়, জানালেন ডক্টর খলিল। নিরাপদ প্রত্যাবাসনেও মিলেছে আশ্বাস। স্পষ্টভাবে উঠে এসেছে, প্রথম কথা হচ্ছে যে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যেতে দিতে হবে। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাব। ইসির তালিকাভুক্ত অনেক পর্যবেক্ষক সংস্থায় নাম সর্বস্ব, ঠিকানা অনুযায়ী নেই অফিস বা কার্যক্রম। বিতর্কিত হতে পারে নির্বাচন, বলছেন বিশ্লেষক। তারা কি করে এই সমস্ত অর্গানাইজেশন কিভাবে চুজ করলো? অনেকেই হয়তো মনে করছে যে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষক দল করব এবং আমরা ডোনারদের কাছে পয়সা চাইব। সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও গুইমারায় এখনও 144 ধারা বহাল। কিছুটা স্বাভাবিক জনজীবন, খুলেছে দোকানপাট। চলে গেলেন ভাষা সৈনিক ও প্রাবন্ধিক আহমদ রফিক। প্রধান উপদেষ্টার শোক, শেষ শ্রদ্ধা জানাতে শনিবার মরদেহ রাখা হবে শহীদ মিনারে। মধ্যরাত থেকে ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরু, চলবে 25 অক্টোবর পর্যন্ত। দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি জেলেদের। শারজায় রাতে 8:30টায় ফের আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টপ অর্ডার নিয়ে কাটেনি টাইগারদের দুশ্চিন্তা। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।